একটু একা হয়ে বসুন তো, আর ভলিউমটা কমিয়ে রাখুন। আজ আমি অনন্যা, আপনাদের আমার জীবনের এমন এক গোপন কথা বলতে এসেছি যা হয়তো অনেকেই শুনতে চায় না, কিন্তু সবার জীবনেই এর অদৃশ্য ছায়া পড়ে। মানুষ হিসেবে আমরা বড়ই বিচিত্র, আমাদের মন তার থেকেও বেশি জটিল। আর সেই জটিল মনের গভীরে যখন কোনো অনাকাঙ্ক্ষিত অথচ প্রবল আবেগ বাসা বাঁধে, তখন সমাজের বাধা ধরা নিয়ম, নীতিবোধ সব কেমন যেন অর্থহীন মনে হয়। আমার বাড়ি পাবনা জেলায়, এক শান্ত গ্রাম। গ্রামের নাম শুনলে হয়তো অনেকেই মুখ টিপে হাসবে, কিন্তু সেই গ্রামেরই এক বধূ আমি, যার জীবন একসময় ৮-১০টা সাধারণ মেয়ের মতোই ছিল। বিয়ের পর স্বামীর ঘর, সংসার সব মিলিয়ে একটা ছকবাঁধা জীবন। আমার স্বামী রাতুল সরকারি চাকরি করে, কাজের সূত্রে প্রায়শই তাকে বাইরে থাকতে হয়, কখনো সপ্তাহের জন্য, কখনো বা তারও বেশি। এই একা থাকার সময়গুলো আমার জন্য খুব কঠিন ছিল, বিশেষ করে রাতের বেলা, যখন সারা বাড়ি নিস্তব্ধ হয়ে যেত, তখন এক অদ্ভুত শূন্যতা আমাকে গ্রাস করত। আমার বয়স তখন সবে ২৬ পেরিয়েছে, শরীরের ভাঁজে ভাঁজে তখনও তারুণ্যের উচ্ছ্বাস, যৌবনের ভরা জোয়ার। আমি বরাবরই একটু লাজুক স্বভাবের মেয়ে, কিন্তু আয়নার সামনে যখন দাঁড়াতাম তখন নিজেকে দেখে আমার নিজেরই বুক ধড়ফড় করত। বিশেষ করে যখন শাড়ির আঁচলটা একটু আলগা হয়ে যেত, কিংবা পাতলা সালোয়ার কামিজে যখন শরীরের প্রতিটি খাঁজ স্পষ্ট ফুটে উঠত, তখন একটা অদ্ভুত অনুভূতি হতো। আমার ত্বক ফর্সা, চোখে কাজল দিলে যেন এক গভীরতার সৃষ্টি হয়। কালো লম্বা চুল কোমর ছাড়িয়ে নিচে নেমে আসে, যা দেখে অনেকেই প্রশংসা করত। আমার পরনের সাধারণ কাপড়টিও যেন আমার দেহ বল্লরীর সাথে মিলে এক অন্যরকম আবেদন তৈরি করত। আমার স্বামী হয়তো দূরে, কিন্তু তার অভাব পূরণ করার জন্য আমার মন যেন এক অদৃশ্য তৃষ্ণায় ভুগছিল। আর ঠিক সেই সময়টায় আমার জীবনে এসেছিল সৌভিক। সৌভিক আমার দেবরের ছেলে, মানে সম্পর্কে আমার দেবর হয়। বয়স আমার থেকে বছর ২-১ ছোট, সবে ২২, কলেজে পড়াশোনা করত। বাবা মা গ্রামে থাকলেও ও মূলত শহরে মামার বাড়িতেই থাকত পড়াশোনার সুবিধার জন্য, কিন্তু ছুটিতে প্রায়ই গ্রামের বাড়িতে আসত। আর আমার কাছে তার ছুটি কাটানো মানেই ছিল এক অন্যরকম অভিজ্ঞতা। প্রথম সৌভিককে আমি শুধুই একটা ছোট ভাইয়ের চোখেই দেখতাম। ওর সরলতা, ওর হাসি, ওর টুষ্টুমি সবই আমার ভালো লাগত। ও যখন আসতো বাড়িটা যেন হঠাৎ করে প্রাণ ফিরে পেত। আমার এই একাকী জীবনে ও যেন এক ঝলক তাজা বাতাসের মতো এসেছিল। ওর আশা মানেই ছিল গল্প, হাসি ঠাট্টা আর কিছু নতুনত্বের ছোঁয়া। রাতুল যখন বাড়িতে থাকতো না, তখন সৌভিকই ছিল আমার একমাত্র সঙ্গী। সংসারের কাজে, বাজার হাটে, এমনকি অনেক সময় আমার মন খারাপ হলে ও এসে চুপচাপ আমার পাশে বসত। ওর সেই উপস্থিতি, সেই নীরব সান্ত্বনা আমার ভেতরের শূন্যতাটাকে অনেকটাই কমিয়ে দিত। প্রথম দিকে সবই স্বাভাবিক ছিল। ও হয়তো আমার জন্য বাজার থেকে কিছু আনত, আমি ওর পছন্দের খাবার রান্না করে দিতাম। কিন্তু ধীরে ধীরে সেই স্বাভাবিকতার বাঁধ ভেঙে যেতে শুরু করলো। ওর চোখে আমি একটা অন্য রকমের আকর্ষণ লক্ষ্য করতে লাগলাম। যখন ও আমার দিকে তাকাতো, তখন ওর চোখে শুধু সরলতা থাকতো না, তার গভীরে যেন অন্য এক তৃষ্ণা উকি দিত। যখন আমি শাড়ির আঁচল ঠিক করতাম বা চুল বাঁধতাম, তখন দেখতাম ও আর চোখে আমাকে দেখছে। ওর দৃষ্টি অনুসরণ করে আমি নিজের দিকে তাকাতাম, দেখতাম আমার স্তনের উপর শাড়ির ভাঁজ বা কোমরের হালকা বক্রতা। এই দৃষ্টিগুলো আমাকে অস্বস্তিতে ফেলত, কিন্তু তার সাথে একটা চাপা উত্তেজনাও তৈরি করত। একবার আমি রান্নাঘরে কাজ করছিলাম, হঠাৎ আমার শাড়ির আঁচল চুলার পাশে লেগে আগুন ধরে যাচ্ছিল। আমি ভয় পেয়ে চিৎকার করে উঠি। সৌভিক কোথা থেকে দৌড়ে এসে মুহূর্তের মধ্যে আঁচলটা টেনে সরিয়ে দিল। ওর হাতটা আমার শরীরের খুব কাছে এসে পড়েছিল, প্রায় আমার কোমরের পাশ ঘেঁষে। সেদিনের স্পর্শটা ছিল ক্ষণিকের, কিন্তু আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গিয়েছিল। ওর উষ্ণ হাতের স্পর্শে আমার লোমকূপগুলো দাঁড়িয়ে গিয়েছিল। আমি থতমত খেয়ে গিয়ে ওকে ধন্যবাদ জানালাম, কিন্তু আমার গলা শুকিয়ে গিয়েছিল। ও শুধু মৃদু হেসে বলেছিল, সাবধানে কাজ করবে ভাবি।
কিন্তু ওর চোখের গভীরে আমি এক অদ্ভুত আগুন দেখেছিলাম। সেই দিন থেকে আমাদের মধ্যে যেন এক অদৃশ্য দেয়াল তৈরি হলো, যা কোনো শব্দ ছাড়াই ভাঙতে শুরু করেছিল। আমি যখন ওকে খাবার দিতাম, আমাদের আঙুল ছুঁয়ে যেত। সেই ছোঁয়াগুলো যেন ইচ্ছাকৃত ছিল, 1 সেকেন্ডের জন্য হলেও একটু বেশি সময় ধরে থেকে যেত। আমার শরীরটা যেন সেই স্পর্শের জন্য অপেক্ষা করত। রাতে যখন আমি ছাদের ঘরে শুতে যেতাম, তখন দেখতাম ও তার ঘরের জানালা থেকে আমার দিকে তাকিয়ে আছে। আমাদের চোখাচোখি হতো, আর এক অব্যক্ত বার্তা যেন বিনিময় হতো। আমি দ্রুত চোখ ফিরিয়ে নিতাম, কিন্তু আমার হৃদস্পন্দন বেড়ে যেত। একদিন বিকেলবেলা, রাতুল তখনও ফেরেনি। আমি উঠোনে কাপড় শুকানোর জন্য দড়িতে ঝুলিয়ে দিচ্ছিলাম। বাতাস বইছিল, আর আমার শাড়ির আঁচল বারবার সরে যাচ্ছিল। আমার বুক আর পেটের কিছু অংশ অনাবৃত হয়ে পড়ছিল। সৌভিক তখন বাড়ির পেছনে একটা গাছে জল দিচ্ছিল। হঠাৎ ও আমার দিকে এগিয়ে এলো, হাতে একটা ভেজা গামছা নিয়ে। ভাবি, আপনার আঁচলটা বারবার সরে যাচ্ছে, কষ্ট হচ্ছে না? বলেই ও আমার দিকে তাকিয়েছিল। ওর চোখ দুটো যেন আমার উন্মুক্ত ত্বকের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল। আমি লজ্জিত হয়ে আঁচলটা টেনে দিলাম, কিন্তু ততক্ষণে আমার গালে রক্তের আভা দেখা দিয়েছে। ও মুচকি হেসে গামছাটা দিয়ে আমার হাত থেকে একটা কাপড় নিয়ে দড়িতে মেলে দিল। ওর শরীরটা আমার খুব কাছে ছিল। আমি ওর পুরুষালী ঘ্রাণ পাচ্ছিলাম। আমার মাথাটা যেন ঘুরে যাচ্ছিল। আমি দ্রুত সেখান থেকে চলে এলাম, কিন্তু আমার মনে এক নতুন ঝড় শুরু হয়েছিল। আমার বিবেক বলছিল এটা ভুল, এটা অন্যায়। আমি বিবাহিত, আমার একজন স্বামী আছে। কিন্তু আমার শরীর, আমার মন যেন অন্য এক আকর্ষণে সাড়া দিচ্ছিল। সৌভিকও বুঝতে পারছিল আমার মনের অবস্থা। ও আরও বেশি সাহসী হয়ে উঠছিল। একদিন রাতে বিদ্যুৎ চলে গেল, সারা বাড়ি অন্ধকারে ডুবে। আমি মোমবাতি খুঁজতে রান্নাঘরের দিকে যাচ্ছিলাম। হঠাৎ সৌভিক আমার সামনে এসে দাঁড়ালো। কোথায় যাচ্ছ ভাবি? একা ভয় লাগছে না? ওর গলার স্বরটা গাঢ় আর ফিসফিস করে বলা। আমি চমকে উঠলাম। মোমবাতি খুঁজছি। ওর হাতে টর্চ ছিল। ও টর্চের আলোটা আমার মুখের উপর ফেলল, তারপর আস্তে আস্তে নিচে নামিয়ে আনল। আমার সারা শরীর যেন তার আলোর পথ অনুসরণ করছিল। ও আমার হাতটা ধরল। চলো, আমি খুঁজে দিচ্ছি। ওর হাতের স্পর্শে আমার শরীরটা যেন কেঁপে উঠেছিল। সেই মুহূর্তে মনে হচ্ছিল ওর হাত ধরে সারা জীবন হেঁটে যেতে পারি। রান্নাঘরে গিয়ে ও মোমবাতি খুঁজছিল। আমি ওর পাশেই দাঁড়িয়েছিলাম। অন্ধকার আর নীরবতা আমাদের চারপাশে এক অদ্ভুত আবহ তৈরি করেছিল। হঠাৎ ও ঘুরে দাঁড়াল, আর আমাদের শরীর প্রায় লেগে গিয়েছিল। আমি ওর বুকের উষ্ণতা অনুভব করতে পারছিলাম। ওর নিঃশ্বাস আমার কানের কাছে এসে পড়ছিল। ভাবি, আপনি কি জানেন আপনি কতটা সুন্দর? ওর সেই ফিসফিসানি যেন আমার সমস্ত প্রতিরোধ ভেঙে দিচ্ছিল। আমার শরীরের প্রতিটি স্নায়ু যেন জেগে উঠেছিল। আমি কোনো উত্তর দিতে পারছিলাম না, শুধু ওর চোখের দিকে তাকিয়েছিলাম, যে চোখে আমি নিজের প্রতিচ্ছবি দেখছিলাম, এক কামুক নারীর প্রতিচ্ছবি। সেদিন রাতে ঘুম আসছিল না। সৌভিকের প্রতিটি কথা, প্রতিটি স্পর্শ আমার মনে বারবার ঘুরপাক খাচ্ছিল। আমি জানতাম এটা নিষিদ্ধ, এটা পাপ, কিন্তু এই নিষিদ্ধ জিনিসের প্রতি যেন আমার আকর্ষণ বাড়ছিল। পরদিন থেকে আমরা যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা পড়েছিলাম। আমাদের কথোপকথনগুলো আরও ব্যক্তিগত হতে শুরু করল। ও আমাকে আমার একাকিত্ব নিয়ে প্রশ্ন করত, আমার স্বপ্নের কথা জানতে চাইত, আর আমি ওকে আমার অজান্তেই আমার মনের গভীরের সব কথা বলতে শুরু করতাম। আমাদের মধ্যে শারীরিক আকর্ষণ কেবল চোখের ইশারায় বা স্পর্শেই সীমাবদ্ধ ছিল না, তা মানসিক স্তরেও পৌঁছে গিয়েছিল। ও আমার দুর্বলতার সুযোগ নিচ্ছিল, আর আমি তার ফাঁদে পা দিচ্ছিলাম। আমার স্বামী যখন ফোন করত, তখন আমি ওর সাথে স্বাভাবিকভাবে কথা বলতাম, কিন্তু আমার মনের গভীরে সৌভিকই ঘুরপাক খেত। আমি নিজের উপর ঘেন্না করতাম, কিন্তু নিজেকে থামাতে পারতাম না। একদিন দুপুরে, যখন বাড়িতে আর কেউ ছিল না, সৌভিক আমার ঘরে এলো। আমি সেলাই করছিলাম। ও এসে আমার বিছানার একপাশে বসল।
ভাবি, একটা কথা বলবো। ওর গলায় কেমন যেন একটা চাপা উত্তেজনা। আমি ঘাড় তুলে তাকালাম। বলো। ও আমার দিকে ঝুঁকে এলো। আমার আপনাকে খুব ভালো লাগে, খুব খুব বেশি। ওর চোখে জল চিকচিক করছিল। ওর এই অকপট স্বীকারোক্তি আমাকে স্তম্ভিত করে দিল। আমি জানি ও যা বলছে তা অনুচিত, কিন্তু ওর আবেগ আমার হৃদয় ছুঁয়ে গিয়েছিল। আমি ওর হাতটা আমার হাতে তুলে নিলাম। ওর হাতের উষ্ণতা আমাকে পাগল করে তুলছিল। সৌভিক, এটা ঠিক নয়, আমি ফিসফিস করে বললাম। আমি জানি ভাবি, কিন্তু আমি নিজেকে আটকাতে পারছি না। ও আমার দিকে আরও কাছে এলো। ওর নিঃশ্বাস আমার মুখে লাগছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হচ্ছিল যেন আমার সমস্ত নীতিবোধ, সমস্ত সংযম এক মুহূর্তে ভেঙে যাবে। আমার শরীর কাঁপছিল। ওর মুখটা আমার মুখের খুব কাছে চলে এসেছিল। আমি ওর বুকের ধুকপুকানি শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল যেন পৃথিবীর সব কিছু থমকে গেছে, শুধু আমরা দুজন আর এই নিষিদ্ধ টান। আমার হাতটা তখনও ওর হাতের উপর ছিল, আর আমার আঙুলগুলো ওর হাতটা শক্ত করে ধরেছিল। আমার ভেতরের নারী যেন এই টানকে উপেক্ষা করতে পারছিল না। এই মুহূর্তগুলো ছিল একান্তই আমাদের, যা বাইরের জগতের কোনো কিছুর সঙ্গেই তুলনীয় ছিল না। আমি ওর চোখে চোখ রেখেছিলাম, আর সেই চোখেই আমার ডুবে যাওয়া শুরু হয়েছিল। ও আমার গালে হাত রাখল। ওর হাতের স্পর্শে আমার শরীরটা আরও শিথিল হয়ে এলো। আমি চোখ বন্ধ করে ফেললাম, আর আমার ঠোঁট দুটো যেন আপনা আপনিই নড়ে উঠল। মনে মনে বললাম, না অনন্যা, এটা করিস না, এটা ভুল। কিন্তু আমার ভেতরের আকাঙ্ক্ষা যেন আমার এই ইচ্ছাকে গ্রাস করে নিচ্ছিল। আমি জানি এই ধরনের সম্পর্ক সমাজে কতটা নিন্দনীয়, কতটা ভয়ানক, কিন্তু সে মুহূর্তে সৌভিকের কাছাকাছি থাকার যে উষ্ণতা, যে তীব্র অনুভূতি, তা যেন আমাকে সব যুক্তি থেকে দূরে ঠেলে দিচ্ছিল। ওর মুখটা আরও কাছে এলো। আমি ওর উষ্ণ নিঃশ্বাস অনুভব করতে পারছিলাম। আমার হৃৎপিণ্ড যেন লাফাচ্ছিল বুকের খাঁচায়। আমি জানতাম এরপর কি হতে পারে, এবং আমার মন সেই অতল গহ্বরে ডুব দিতে প্রস্তুত ছিল। তবে একটা অদৃশ্য টান আমাকে শেষ মুহূর্তে থামিয়ে দিল। এটা ছিল আমার বিবেক, আমার দীর্ঘদিনের মূল্যবোধের শেষ প্রতিরোধ। আমি ধীরে ধীরে আমার চোখ খুললাম। সৌভিক আমার দিকে তাকিয়েছিল। ওর চোখে প্রশ্ন, আবেগ আর এক গভীর আকাঙ্ক্ষা। আমি ওর হাতটা আমার গাল থেকে সরিয়ে নিয়ে নিজের হাতে ধরলাম। সৌভিক, এটা করতে পারি না। আমার গলাটা কাঁপছিল। কেন ভাবি? ওর গলায় একটা হতাশার সুর। আমি ওকে আলতো করে ঠেলে বিছানার উপর থেকে উঠে দাঁড়ালাম। আমার শরীর তখনও কাঁপছিল। আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললাম। আমি তোমার ভাবি, আর তুমি আমার দেবরের ছেলে। আমাদের সম্পর্কটা পবিত্র। তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু এই আবেগগুলো ক্ষণিকের, এর পরিণতি হয় ভয়াবহ। আমি ঘুরে ওর দিকে তাকালাম। আমি জানি তোমার মনে কি চলছে। আমার মনেও হয়তো কিছুদিনের জন্য একই রকম অনুভূতি হয়েছিল, কিন্তু আমাদের সীমা অতিক্রম করা উচিত নয়। এটা শুধু আমাদের দুজনের জীবনই নয়, আমাদের পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারে। সৌভিক চুপ করে বসেছিল। ওর চোখ দুটো ছলছল করছিল। আমি ওর পাশে গিয়ে বসলাম, কিন্তু এবার কিছুটা দূরত্ব বজায় রেখে। সৌভিক, তুমি এখন ছোট। এই বয়সের আবেগ খুব তীব্র হয়। তুমি হয়তো ভাবছো এটাই ভালোবাসা, এটাই সব, কিন্তু জীবনের পথটা অনেক বড়। আরও অনেক সুন্দর অভিজ্ঞতা তোমার জন্য অপেক্ষা করছে। আমি ওর হাতে হাত রাখলাম। আমাদের সম্পর্কটা শ্রদ্ধা আর ভালোবাসার, কিন্তু তা অন্য রকম, ভাই বোনের মতো। আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসাটা একজন ভাবি তার দেবরকে যেমনটা বাসে, ঠিক তেমন। অন্য কোনো সম্পর্ক এখানে সম্ভব নয়। আমার কথাগুলো হয়তো ওর জন্য কঠিন ছিল, কিন্তু আমি জানতাম এটা বলা আমার জন্য জরুরি ছিল। সেদিন সৌভিক কোনো প্রতিবাদ করেনি, শুধু চুপ করে আমার দিকে তাকিয়েছিল। ওর চোখে একটা গভীর দুঃখের ছায়া ছিল, কিন্তু তার সাথে একটা বোঝার ইঙ্গিতও আমি দেখতে পেলাম। সেই দিন থেকে আমাদের সম্পর্কে একটা পরিবর্তন এলো। সৌভিক আর আগের মতো আমার কাছে আসতে চাইত না, বা ওর চোখে সেই তীব্র আকাঙ্ক্ষা আর দেখা যেত না। আমি জানতাম আমি ওকে কষ্ট দিয়েছি, কিন্তু দীর্ঘমেয়াদী এক ভয়াবহ পরিণতি থেকে ওকে এবং আমাদের পরিবারকে বাঁচানোর জন্য এটা জরুরি ছিল। আমিও ভেতরে ভেতরে খুব কষ্ট দিয়েছি। সেই নিষিদ্ধ টান, সেই চাপা আকাঙ্ক্ষা, সেগুলো রাতারাতি উধাও হয়ে যায়নি। আমার একাকী রাতের সঙ্গী হয়ে সেই অনুভূতিগুলো মাঝে মাঝে আমাকে অস্থির করে তুলত, কিন্তু আমি দৃঢ় প্রতিজ্ঞা করেছিলাম আমি আমার নীতি থেকে বিচ্যুত হব না।
কিছুদিন পর সৌভিকের কলেজে ছুটি শেষ হলো আর ও শহরে ফিরে গেল। ও চলে যাবার পর বাড়িটা আবার কেমন যেন খা খা করত। তবে এবার আর সেই আগের মতো শূন্যতা আমাকে গ্রাস করেনি। এবার একটা স্বস্তি ছিল, একটা মুক্তির স্বাদ ছিল। আমি জানতাম আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি। জীবনের কিছু আকর্ষণ এত তীব্র হয় যে সেগুলোকে সামলানো প্রায় অসম্ভব মনে হয়, কিন্তু একজন মানুষ হিসেবে আমাদের বিবেক আর মূল্যবোধই হলো আমাদের আসল পরিচয়। এই সমাজে চলতে গেলে কিছু অলিখিত নিয়ম মানতেই হয়। হয়তো সেই নিয়মগুলো কখনো কখনো আমাদের মনের ইচ্ছার বিরুদ্ধে যায়, আমাদের শরীরের আকাঙ্ক্ষাকে অস্বীকার করতে বাধ্য করে, কিন্তু সেই ত্যাগ, সেই সংযমেই শেষ পর্যন্ত আমাদের শান্তি দেয়, আমাদের আত্মসম্মান রক্ষা করে। আমি জানি আমার জীবনে যা ঘটেছে তা হয়তো অনেকের কাছেই গল্পের মতো মনে হবে, কিন্তু এটা আমার বাস্তব, আমার একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতা। আজও যখন রাতুল বাইরে যায়, আমি একা থাকি, তখনও মাঝে মাঝে সৌভিকের সেই স্পর্শ, সেই দৃষ্টি আমার মনে পড়ে। একটা চাপা দীর্ঘশ্বাস পড়ে। কিন্তু এখন আমি সেই দুর্বলতার ওপর নিয়ন্ত্রণ আনতে শিখেছি। আমি বুঝেছি মানুষের মন বড়ই চঞ্চল। যখন একাকিত্ব আমাদের গ্রাস করে, যখন মানসিক দুর্বলতা চরম আকার ধারণ করে, তখন অনাকাঙ্ক্ষিত আকর্ষণ আমাদের পথভ্রষ্ট করতে পারে। সেই মুহূর্তে নিজেকে সংযত রাখা, নীতিবোধের ওপর আস্থা রাখাটাই হলো আসল চ্যালেঞ্জ। আমাদের জীবনটা একটা চলমান নাটক। প্রতিটি পদে পদে আসে নতুন মোড়, নতুন প্রলোভন। কিন্তু কোনটা ঠিক, কোনটা ভুল, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটুকু ঈশ্বর আমাদের দিয়েছেন। আমাদের উচিত সেই ক্ষমতাকে সঠিক পথে ব্যবহার করা, কারণ আজকের নেওয়া ভুল সিদ্ধান্ত আগামী দিনের জন্য বয়ে আনতে পারে চরম দুর্ভোগ। তাই সবশেষে শুধু এটুকু বলতে চাই, জীবনের প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকুন, নিজের মূল্যবোধকে বাঁচিয়ে রাখুন, কারণ এই মূল্যবোধই হলো আপনার সবচেয়ে বড় সম্পদ, যা আপনাকে যে কোনো প্রলোভন থেকে রক্ষা করতে পারে। ধন্যবাদ আমার গল্প শোনার জন্য। যদি আপনারা এমন আরও গল্প শুনতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।